প্রিয় দর্শক, রূপসী বাংলা টেলিভিশনের আইন বিষয়ক অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি ইব্রাহিম খলিল। আজকে আমাদের স্টুডিওতে এসেছেন অ্যাডভোকেট তাহমিনা ছবি আপা। আপনাকে স্বাগত জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশনের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে, সেই সাথে অগণিত দর্শক শ্রোতাকে ধন্যবাদ এবং রূপসী বাংলা টিভিকে ধন্যবাদ। আমরা আসলে দীর্ঘ একটা গ্যাপ হয়ে গেছে, মানে হলো যে স্বাধীনতার পর আবার শুরু করছি। স্বাধীনতার আগে আমরা একটা প্রোগ্রাম শুরু করেছিলাম এবং এর মাঝখানে বেশ চড়াই উতরাই পেরিয়ে দেশ অনেকটা স্বাধীন হয়েছে এবং অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলনের পর সরকার প্রধান বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর একটা নতুন আবহাওয়া তৈরি হয়েছে এবং সেই আবহাওয়ার কারণে আমরা একটা নতুন দেশ পেয়েছি বলে মনে হচ্ছে এবং এইখানে কিছুটা রিল্যাক্স মোডে এখন কথা বলতে পারছি, কিছু করতে পারছি এবং সেইটার বাইরে আবার আইনঙ্গনটাও না, আইনঙ্গনটাও মনে হয় কিছুটা বদলে গেছে। কি বলেন? শুধু আইনাঙ্গন না, সমস্ত জায়গাতেই বোধহয় রেফ্লেক্ট করেছে। একেবারে গ্রাসরুট লেভেল থেকে নিয়ে উপর লেভেল পর্যন্তই একটা পরিবর্তন আমরা লক্ষ্য করি। মানুষের কথায়, বার্তায়, আচার আচরণে সবকিছুতে একটা বিরাট পরিবর্তন সাধিত হয়েছে। যদি এইভাবে একটু শুরু করি, যেমন চিফ জাস্টিস থেকে শুরু করে অনেকগুলো মানে পরিবর্তন হয়েছে এবং বিচারকরাও মনে হয় এখন আগের চেয়ে অ্যাটিটিউডগত পরিবর্তন এসছে এবং তারা স্বাধীনভাবে রায় দিতে পারছে বলে তারা অনেকটা স্বস্তি প্রকাশ করছে বলে আমরা শুনতে পেরেছি। আসলে আপনারা কি জানেন? আশা করছি আমরা এরকম হোক, জি, স্বাধীনভাবে রায় এটা প্রদান করতে পারো। পরিবর্তন মানে আমরা আশা করি যে অনেক পজিটিভ কিছুই হোক। তো আমরা আশা রাখছি পজিটিভ কিছু হবে, তারপর বাকিটা জনগণ দেখবে অবশ্যই, মানে সময়ের অপেক্ষায়। সময় বলে দেবে। আমরা যদি একটু এইভাবে শুরু করি যে আসলে এর আগে আমরা ডিভোর্স নিয়ে কথা বলেছিলাম, আমরা বলেছিলাম যে ধারাবাহিকতায় আমরা একটু বিবাহ নিয়ে, বিবাহ আসলে বেশ কিছু ভুল ভ্রান্তির মধ্য দিয়ে চলছে আমাদের সমাজ এবং যদি এইভাবে একটু শুরু করি যে শুদ্ধ বিবাহের শর্তগুলা কি আসলে আপনি যদি একটু বলেন। শুদ্ধ বিবাহের শর্তগুলো আমরা যদি মনে করি, আমরা সাধারণত 4টা শর্ত দেখি শুদ্ধ বিবাহে। সেক্ষেত্রে প্রথমত হলো পাত্র পাত্রী নির্বাচন। জি, মানে পছন্দের ব্যাপার, পছন্দের পাত্র পাত্রী এবং পাত্র পাত্রীর অনুমতি। জি, মানে তাদের সম্মতি, উভয়ের সম্মতি। জি। তারপরে মেয়ের গার্জিয়ান, মেয়ের আমরা যেটাকে বলি মেয়ের কুলি, যদি কোনো গার্জিয়ান কোনো মেয়ের না থাকে সেক্ষেত্রে সরকার গার্জিয়ান পায়। তারপরে হচ্ছে বিবাহের মধ্যে আরেকটা সবচেয়ে বড় শর্ত যে জিনিসটা, যে আমরা যেটাকে বলি ইজাব আর কবুল। আচ্ছা আচ্ছা, মানে গ্রহণ করা। হ্যাঁ, কবুল গ্রহণ করা মানে সম্মতি দেওয়া আর কি, ফাইনাল সম্মতি দেওয়া। সাধারণত শুদ্ধ বিবাহ বলতে আমরা এই 4টি জিনিসের মধ্যে দিয়ে যাই। এখানে কি একটা বিষয় একটু আপনার কাছে জানতে চাই যে এই যে ইসলামিক সিস্টেমে একটা ব্যাপার থাকে যে এখানে বলা হয়ে থাকে যে পাত্র যদি পাত্রীকে নিজে প্রস্তাব দেয় যে হ্যাঁ তোমাকে 1 লক্ষ টাকা দেন মোহরে বিয়ে করলাম, আর যদি 2 জন সাক্ষী থাকে তাহলে বিয়ে হয়ে যায়। এই বিষয়টা আর আমাদের সাংবিধানিক সিস্টেমের আইনগত দিক থেকে যে এগুলো আসে, এতে কি কোনো ডিফার আছে কিনা বা ভিন্নতা লক্ষ্য করা যায় কিনা? একটু ভিন্নতা আমরা লক্ষ্য করি, কারণ শুধুমাত্র ওই জিনিসটা যা হয়ে যায় যে মুখের কথায় পাত্র পাত্রীকে বললো আর বিয়ে হয়ে গেল, জি, তা বলে দেখা যাচ্ছে যে সোশ্যাল সিকিউরিটি বিষয়টা থাকে না। আমরা অতীতে কিন্তু এগুলো হয়ে আসছিল, এবং সেগুলা আমরা শুদ্ধ বলতে পারি না, কিছুটা অশুদ্ধ ছিল বিধায় আমরা প্রতিনিয়ত সংস্কারের দিকে যাচ্ছি, শুদ্ধ সংস্কারের দিকে যাচ্ছি, সেটাই আমরা মনে করি। এবং সেই সংস্কারের মধ্যে একটাই কিন্তু রেজিস্ট্রেশন। বিবাহটা অবশ্যই রেজিস্ট্রি হতে হয়, এটা বাধ্যবাধকতা এবং এটা অবশ্যই একটা সেফ জোন, মানে সেফটির জন্য একটা সোশ্যাল সেফটি, ডেফিনেটলি সোশ্যাল সেফটি। আর রেজিস্ট্রি না যদি করা হয়, এটার আসলে কোনো প্রমাণও থাকলো না। আর আজকাল মানুষ যে পরিমাণের ধরেন কি বলবো
ট্র্যাকলেস হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমার এই সিকিউরিটিটা অসম্ভব প্রয়োজন দুজনের জন্য। সুতরাং এটা অবশ্যই উচিত। এখানে এইভাবে যদি বলি যে এইভাবে যে বলা হচ্ছে যে আমি তোমাকে হলো 1,00,000 টাকা দেন মোহরে বিয়ে করলাম, আবার ছেড়ে দেওয়ার ক্ষেত্রে অর্থাৎ ডিভোর্সের ক্ষেত্রেও এটা আসে যে অনেক সময় রাগের মাথায় বলে দেয় যে যে প্রথমে বলে দেয় যে তোমাকে এই তালাক দিয়ে দিলাম। আবার আবার আইনগত দিক থেকে যে এই যে কাগজে পত্রের যে বিষয়টা, এটা দুইটার মধ্যে কি ডিফারেন্ট মনে হয়? না, অ্যাকচুয়ালি বলে দিলে যে তালাক হয়ে যাওয়া, এটা আসলে তালাক হয় না। আচ্ছা, মানে আইনগতভাবে অবশ্যই মুখের কথায় যেমন বিয়েটা হয়েও যায় না, মুখের কথায় তালাকটাও হয় না। জি। তো এটা একটু ভুল ধারণা, এটা আসলে প্রচলিত আছে। আমরা মনে করি যারা একটু আমরা ইলিটারের পর্যায়ে যারা আছে, এরা এই জিনিসটাকে মনে করে বা ওই সমাজটা এটা চিন্তা করে যে বললো তালাকটা হয়ে গেল। আসলে কি তাই হয়? বিবাহ করার সময় যেমন রেজিস্ট্রি করতে হয়, তালাকের সময় তালাকটাও তো মানে আইনগতভাবে ব্যাখ্যাটা এরকম। হ্যাঁ, এবং এটাই ফলো করা হয়, এটা অবশ্যই ফলো করতে হবে। জি। এবং এটা করার আগ পর্যন্ত কিন্তু আসলে তালাকটা হয় না। কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে বলে না, এবং অন্যান্য শহরেও এখনো মনে হয় এতটা সংস্কার হয়ে ওঠেনি যে এই কথাটা বলে দেওয়ার পর আলাদা থাকা শুরু করে। এবং আরেকটা ব্যাপার দ্বারা এটা ভুল, এই জিনিসটা সম্পূর্ণই ভুল। আলাদা থাকা যে জিনিসটা, আলাদা মনের মন না হলে কত মানুষ আলাদা থাকতেই পারে। তাতেই যে তালাক হয়ে গেল, ডিভোর্স হয়ে গেল, তা কিন্তু না। ডিভোর্সের সিস্টেমেটিক প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া অবলম্বন করেই তাকে ডিভোর্সটা। মানে তাহলে এটা প্রক্রিয়াটা কি আসলে, মানে এটা কি শুদ্ধ হয় যেটা বলছে আপনি বিবাহ শুদ্ধিকরণের যে 4টা শর্ত, তালাকের ক্ষেত্রে কি শর্তগুলো আপনি যদি একটু বলেন? তালাকের ক্ষেত্রে যেমন মুসলিম শরিয়া অনুযায়ী তালাকের যে মানে কি বলবো প্রক্রিয়া আছে, সেটার মধ্যে প্রথম প্রক্রিয়াতে তো আপনার মেয়েকে তার দেনমোহর অবশ্য আগেই বুঝিয়ে দিতে হয়। তার ইদ্যৎকালীন সময়টা তার ভরণ পোষণটা নিতে হবে একটা সময় পর্যন্ত, নির্ধারিত সময় যেটা। তারপরে হচ্ছে তার যদি কোনো পাওনা দেনা বাকি থাকে, তার কাবিনের পয়সা, সেটা পূরণ করতে হবে, মানে মোহরানা। এবং অবশ্যই তো মেয়েটাকে বা মেয়ে ছেলেকে কেন তালাক দিল তার উল্লেখ করে আমাকে, যেখানে আমরা বিয়েটা রেজিস্ট্রি হয়েছে ওখানে আমাকে জানাতে হবে। আচ্ছা, কিন্তু এই যে এখানকার কিছু ব্যত্যয় ঘটে যায়, যেমন যে এই যে আপনি বললেন যে মহারণা টাকাটা আগে দিয়ে দেওয়ার বিষয় থাকে, কিন্তু ছেলে পক্ষ কিন্তু এই কাজটা অধিকাংশ ক্ষেত্রে করে না। সেটা হয়তো কম্প্রোমাইজ করে নেয়। আর এই কথা যেমন কম্প্রোমাইজ করে নেয় কিভাবে, যে আচ্ছা আমি মোহরানা জিনিসটা কি, মোহরানা জিনিসটা হচ্ছে মেয়েদেরকে মোহরের সাথে একটা তুলনা করা হচ্ছে, যে মানে মেয়েদেরকে ইসলামে অনেক বেশি সম্মান দেওয়া হয়েছে। তো একটা মোহরের মতো মানে ইয়ে করা হয়েছে, গণ্য করা হয়েছে। তো সেই ক্ষেত্রে সত্যিকার অর্থেই যে বিবাহর প্রথম রাতে মেয়েটাকে সেই জিনিসটা দিয়ে দেওয়ার কথা, দিয়ে দিতে হয়। তো যখন মানুষের মনের মিল থাকে, মোহরানা হয়তো মাফ করে দেন তখনকার জন্য, কিন্তু মোহরানা কিন্তু কখনো মাফ হয় না। মানে কিন্তু এই ক্ষেত্রে আমরা কি খুব আমাদের সমাজ বা আমাদের ছেলেমেয়েরা কি খুব বেশি উদারতার পরিচয় দিলে দেয় বলে মনে হয় না? মোটামুটি উদারতার পরিচয় দেয় যতক্ষণ মিল মহব্বত থাকে। যখনই দুর্ঘটনা ঘটতে থাকে, যখনই দেখা যায় যে দুজনের মধ্যে আর মিলটা নাই, তখন আর উদারতা থাকে না। জি, তখনই এই আসল কথা দেখা যাচ্ছে যে তখনই এই পয়সাটা, এই মোহরানার যে পয়সাটা, এই বিষয়টা তখন আরো বড় সামনে আসে। সবচেয়ে বড় ওটা দাঁড়ায়, তখন সবচেয়ে বড় হয়ে দাঁড়ায় যে পয়সা খসাবো, এরকম একটা অবস্থা। কিন্তু আগে কিন্তু আগেই পাওয়ার কথা ছিল, কিন্তু যখনই মিলটা না থাকে তখন কয় টাকাটা লয়ে মেয়েটাকেও তো তার একটা আমাদের সামাজিক অবস্থানে একটা মেয়ে সেরকম ভাবে এস্টাবলিশ থাকে না। হ্যাঁ, থাকে না, যে কোনো কারণে পারিবারিক বন্ধন। এই কারণেই হলো আপা মনে হয় যে ওই প্রথম দিনে দিয়ে দাও, এটা হলে মনে হয় বেশি ভালো হতো।
না অনেক ক্ষেত্রে দিয়ে দেয়, অনেকে দিয়ে দেয়, অনেক ক্ষেত্রে দিয়ে কিন্তু দেয়, অনেকে সামর্থ্যবান থাকার পরও দেয় না। দেয় না, ভাবে যে আচ্ছা একই সাথে চলতেছে ফিরতেছে, কিন্তু অনেকে আবার দিয়েও দেয়। আর ওইটাই বললাম না, এটা বড় হয়ে দেখা যায় তখনই যখনই বিচ্ছেদ করতে থাকে, বিচ্ছেদ করতে থাকে, নিজেদের মধ্যে যখন আর হ্যাঁ চলে না। চলে না, তখনই এই মোহরানার টাকাটা আর কি অনেক বড় করে দেখা দেখা দেয়। এবং এখন আসলে যখন মানুষ সিঙ্গেল থাকে, অর্থাৎ দুজন যখন বাচ্চা কাচ্চা হয় না, তখন তো একটা ব্যাপার থাকে যে আরেকটা সংসার করার জন্য সহজ হয়, বা যখন এটা বাচ্চা হয়ে যায় এরপর কিন্তু যদি বিচ্ছেদ হয় তখন কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়ে দাঁড়ায়। হ্যাঁ সেটাই, তখন ব্যাপারটা অনেক করুণ হয়ে দাঁড়ায় বাচ্চাটার জন্য। বাচ্চাটা এটা আমি আগেও বলেছি এবং আমি বারবার বলি, যখন বাচ্চা নিয়ে দেখতে পাই কোর্টে দুই পাশে দুজন দাঁড়ায়, এই বাচ্চার ট্রমা আর এর লাইফে তার শেষ হয় না। এটা আমি আমি অসম্ভব আমার মানে কষ্ট পাই, অসম্ভব। আমার কেন, আপামর জনসাধারণেরই কষ্ট হবে। আসলে তখন বাবা মা দুজনেই কেউ বাচ্চার পরবর্তী মানে মন মানসিকতার ভবিষ্যৎটা আমার মনে হয় না ওরা খুব একটা চিন্তা করে। ওটা যদি চিন্তা করতে পারতো তাহলে দুজন যে কোনো মূল্যেই হয়তো বিচ্ছেদের পথটা বেছে নিত না। জি, এটা বোঝানোর দায় কি কেউ নেয়? সরকার নেয় এটা না? বোঝানোর দায় হয়তো অনেকে নিয়ে ব্যর্থ হয়, তবে আমার মতে আরো অনেক কাউন্সিলিং, এই ধরনের কাউন্সিলিং অফিস থাকা দরকার, এই ধরনের মানে কাউন্সিল করা উচিত। উচিত। কিন্তু আমি যদি আপনাকে একটু এইভাবে একটু খোঁচা দিয়ে বলি যে যখন এই রকমের মামলা আসে তখন মামলার দিকে বেশি আপনারা জোর দেন নাকি তাদেরকে মিলিয়ে দেওয়ার বিষয়ে জোর দেন? এটাও ডিপেন্ড করে। এখন আমি যদি আমার পার্সোনাল দৃষ্টিতে দেখি, আমি রিয়েলি আমার খুব পেইন হয় এবং রিয়েলি আমরা কিন্তু প্রথমে একটু কাউন্সিল করার চেষ্টা করি, এবং এমন দুই চারটা এক্সাম্পল আছে যে আমি মিলিয়ে দিয়েছি। জি, আচ্ছা আচ্ছা। যে মামলাটা না হোক, মামলাটা না হোক, যে কোনো মূল্যে আপনারা মিলে যান, এটা কিন্তু আমরা বলি এবং আইনজীবীরা বলে, ওরা কষ্ট পায় যে একটা বিচ্ছেদ যখন হতে থাকে, এটা হিউম্যান বিং হিসাবে দুজনের দিক চিন্তা করে, এবং যদি একটা বাচ্চা থাকে তখন আসলে কেউ খুব একটা সাপোর্ট করে না। কিন্তু দেখা যায় কি, সত্যি বলতে এতই বেশি ওরা অ্যারোগেন্ট থাকে যে ওদেরকে মিলানো ভীষণ টাফ হয়ে যায়। অহংকারী হয়ে ওঠে। অ্যাকচুয়ালি যখন আদালত পর্যন্ত চলে আসে, আমি আমার একজন সিনিয়রকে জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা ওনাদেরকে মিলিয়ে দেওয়া যায় না, ওনারা দুজন দুই পাশে দাঁড়ালো, বাচ্চাটা মাঝখানে, তো এই যে দৃশ্যটা ওর মনের মধ্যে কাটবো, এটা তো সারা জীবন ও বেরোতে পারবে না, ওদেরকে মিলানো যায় না। বলে যে দেখেন ম্যাডাম, যখন আদালত পর্যন্ত চলে আসে একটা কাহিনী নিয়ে, তখন ধরে নেওয়া হয় যে এটা অনেক বেশি দূর গড়িয়ে গেছে, এটা মিলবার না। জি, এটা মিলবে না, এই জোড়া লাগবে না। হ্যাঁ, এই জোড়া লাগানো কঠিন। কিন্তু এটা যে যে পরিমাণে এখন মহামারীর মতো প্রতিদিন বাড়ছে, এইটার ভবিষ্যৎ এই যে প্রতিদিন মানে এরকম একটা মানে রেকর্ডের পর রেকর্ড, বিবাহ বিচ্ছেদ ঘটছে, রেকর্ডের পর রেকর্ড হচ্ছে, তো ডেফিনেটলি এটা খারাপের দিকে যাচ্ছে। এটার সুফল আমরা খুব একটা পাবো বলে মনে হয় না, এটার কুফলই আমরা পাচ্ছি। কুফল পাচ্ছি যেমন ব্রোকেন ফ্যামিলির সন্তান, ব্রোকেন ফ্যামিলির সন্তান সাধারণত নর্মাল হয় না। আচ্ছা, একদম কনফার্মই ওরা অ্যাবনর্মাল হয় কোথাও, তাদের মানে তারা কোনো কোনো ক্ষেত্রে এরা অপরাধের দিকে জড়িয়ে যায়। শুধু অপরাধী না, ওরা ওদের মতো অটিজমও কাজ করে। অটিজম কাজ করে, হ্যাঁ অফকোর্স। মানে ওরা কেমন জানি, আসলে একজন বাবা এবং মাকে যখনই আলাদা ভাবে দেয়, মানে দুজন দুজন আলাদা হোক, এটা পৃথিবীর মানে কোনো সন্তানই চায় না। যত হাই সোসাইটিতেই যাই না কেন, ওই পেনটা ওরা নিতে পারে। আচ্ছা, এবং তার জন্য খুব কষ্টকর হয়ে যায়। নিজেদেরকে দাঁড় করাই, একবার চোখ বন্ধ করে একবার চিন্তা করে দেখেন, তখন নিজে আমরা বুঝতে পারবো যে তখন একটা জিনিস মনে হয় যে আমার জায়গাটা কোথাও নাই। এই যে এরোগ্যানটা, এদের যে অহংকার, অহংবোধটা চলে আসে এবং রাগটা চলে আসে, এটা আসলে কার পক্ষ থেকে আপনার দৃষ্টিতে কার পক্ষ থেকে বেশি আসে, মেয়ের পক্ষ না ছেলের পক্ষ? এটা আসলে বলা খুব মুশকিল, দুজনের পক্ষ থেকে। যার সেন্সটা কম থাকবে, যে মানে কি বলবো, খুব বেশি বুঝতে চাইবে না। জি, আরেকটা সত্যি কথা, জেদ করে মানে
অযথা জেদ যাদের বেশি, তার পক্ষ থেকে আসছে সাধারণত তার পক্ষ থেকে আসছে, মানে মানতে নারাজ, মানতে নারাজ। কারণ অবশ্যই সংসার করতে গেলে মেনে মানিয়ে বহুত কিছু নিতে হয়। সবাই আমার মতো হবে, আমি তার মতো হবে, এমন তো হয় না। প্রত্যেকে তার তার মতো বৈচিত্র্য, বৈশিষ্ট্য থাকবে আলাদা প্রতিটা মানুষেরই। কিন্তু আপনার দৃষ্টিতে আসলে কারা বেশি, মানে আপনার একটা অ্যাসেসমেন্ট? আমার দৃষ্টিতে তো আমি বলবো যে আসলে ছেলেরা এটা আসলে বেশি, তাই বলতে চাই। ফ্যাক্টরটা কি আসলে, এটা পিছনে কি ফ্যাক্টর? মানে হলো বউ রেখে আরেকজনের সাথে আলাপ, না এরকম কিছু? মেয়ে বলে হয়তো বা ভাববো যে ছেলেরা দায়ী, আর ছেলেরা হয়তো ছেলে বলে ভাববে মেয়েরা দায়ী। আমি আসলে না, আপনি মাঝখান থেকে বলেন, আপনি একটু মাঝখান থেকে বলেন। দুজনেই দেয়, অর্থাৎ হ্যাঁ দুজন তো থাকবেই তাই, কিন্তু যখন এই আপনার মামলাগুলো আপনাদের কাছে আসে মধ্যে মানে কি বলবো, অবুঝদারিত বেশি, মানে কম্প্রোমাইজের একটা কম, এবং যার চরিত্রটা সেইভাবে পলিশড না, তার সেই উদ্দেশ্য। আমি একটু আপনার কাছে এই কারণে জানতে ছিলাম যে আসলে অনেকে এই ভুলগুলো করে, যে আসলে ডিভোর্সের যে প্রক্রিয়াটা, এটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত বলতেন যে আসলে কি সিস্টেমের একটা হালাল দেওয়া হয়। না, ডিভোর্সের তো অবশ্যই একটা সুন্দর প্রক্রিয়া, এই সুন্দর প্রক্রিয়াটা আসলে অনেকে মনে করে, প্রক্রিয়াটা যেমন অনেকে মনে করতো গ্রাম অঞ্চলে, মনে করে ডিভোর্স দেওয়ার ক্ষমতা মাত্র ছেলেদের, ছেলেরা শুধু ডিভোর্স দিতে পারে, মেয়েরা ডিভোর্স দিলে মেয়েরা কিছু পায় না। জি, এটা সম্পূর্ণ ভুল। হ্যাঁ, এটা সম্পূর্ণ ভুল। ডিভোর্স যেই দেয়, মাঝখান থেকে একটু ইন্টারাপ্ট করি, এই যে ডক্টর ইউনূস সাহেব কিন্তু একটা প্রস্তাব দিয়ে ফেলছিলেন যে মেয়েরা যদি ডিভোর্স দেয় তাহলে সে জন্মের টাকা দিবে, আর ছেলে যদি ডিভোর্স দেয় তাহলে ছেলে জন্মের টাকা দিবে। আসলে যেহেতু এখানে বিয়ের সময়ে ছেলেটা মেয়ের দায়িত্ব নিবে, জি, এটাই সম্পূর্ণরূপে আইনগত, এবং এটাই হালাল, এটাই শরিয়া মতে। কারণ আমাদের আমাদের কেন সমস্ত পৃথিবীতেই না, আরেকটা দিক আছে যে এটা মুসলিম প্রধান দেশ। হ্যাঁ, অবশ্যই। না, আমি সমস্ত পৃথিবীর কথাই বলবো। জি, আমরা যেহেতু মুসলিম, আমরা মুসলিমরা তো অবশ্যই আমরা কোরআনের আইনটাকে আমরা ফলো করব, এবং ছেলে মেয়ের দায়িত্ব নিবে, জি, ছেলেটাই নিবে তার সমস্ত দায়িত্ব। সেই ক্ষেত্রে অবশ্যই ছেলেদের উপরে বর্তায় তার। এবং কি কারণে দেখেন, যখনই পরিবার গঠন হয়, পরিবারের একটুখানি সাংসারিক ঝামেলার কারণে মেয়েটা যে কোনো মূল্যে তার সবকিছু ছেড়ে দিয়ে কিন্তু সংসার, হ্যাঁ, বাবার বাড়ি ছেড়ে, বাবার বাড়ি ছেড়ে না, তার চাকরি বাকরি, তার সে যদি একটা ইনকাম, অনেক কিছু স্যাক্রিফাইস করে, অনেক কিছু স্যাক্রিফাইস করে সংসারের কাজের জন্য। জি, তো সেটা কিন্তু ছেলেকে করতে হয়, ছেলে করতে হয় না, সে মোটামুটি। আর মেয়েটা যদি ইনকাম করেও সে সংসার দেখতে পারে, ছেলেরা কিন্তু ইনকাম করে সংসারটা দেখতে পারে না। হ্যাঁ, আমরা করছিলাম যে প্রক্রিয়াটা, মানে হালাল প্রক্রিয়াটা, আমি সেই জন্যই বলতেছি। সুতরাং ছেলেটার উপরে ফাইন্যান্সিয়াল দায়িত্বটা থাকে, জি, মানে আর্ন ছেলেটা করবে, মেয়েটা সংসার দেখবে। সম্ভবত ডক্টর ইউনূস সাহেব ছেলে মেয়ের সমতার, মানে নারী পুরুষের সমতার কথা বলতে গিয়ে মনে হয় একটু জোর দিয়ে ফেলছিলেন যে আসলে যে মেয়েরা যদি, এত সুবিধাই, মেয়েরা যদি ডিভোর্স দেয় তাহলে সে দেন মত দিয়ে দেবে ছেলেকে, আর ছেলে যদি কিন্তু উন্নত রাষ্ট্রে তো এটা হয় যে কেউ ডিভোর্স দিলে তার অর্ধেক সম্পত্তি চলে যায়। এটাও তো আছে, যেমন বিল গেটস যখন তার ওয়াইফকে দিল তখন অর্ধেক সম্পত্তি তাকে দিয়ে দিতে হয়েছে। হ্যাঁ, সেটাই না, যেহেতু আমরা মানে সত্যিকার অর্থে ছেলেদের উপরে কিছুটা ডিপেন্ড করতে হয়, বললাম না কি কারণে ডিপেন্ড করতে বলে আমি কিন্তু এই কথাগুলো বললাম। জি জি জি, যে সংসার দেখতে গেলে একটা মেয়েকেই দেখতে হয়। জি, এবং তার যখন সংসারে বাচ্চা কাচ্চা আসে, তখন মেয়েটা কিন্তু অটোমেটিকলি তার কার্যক্ষেত্রে অনেকখানি পিছায়। জি, অনেকখানি বলতে সে এত পিছায়, মিনিমাম তার 5-10 বছর পিছায় যায়। জি, সে তার আর্নিং সোর্সটা ধরে রাখতে পারে না। জি, এটা আপনারা খুব ভালো করে জানেন যে যে কোনো জায়গায় মানে মেয়েদেরকে একটু মানে ছোট করে না, সামাজিক কারণে, অবস্থাগত কারণে, পারিবারিক কারণে মেয়েটা সেইভাবে আর্নটা করতে পারে না, আর্নটা ছেলেটাই বেশি একটা করে। জি, তো সেই ক্ষেত্রে তো সংসার চালানোর দায় দায়িত্বটাও তার গাড়ি থাকে, ফাইন্যান্সিয়াল দায়িত্বটা বাবারই থাকে। জি, বাবার মানে স্বামীর থাকে। জি জি, তো সেই ক্ষেত্রে
স্বামীকে দিতে হয়, এবং এটা তো আইনের কথা। আইন তো আর আমরা ইচ্ছে করলে আমরা বদলাতে পারবো না। শুধু আইনের কথা না, আইন কেন তৈরি হয়েছে সমস্ত অবস্থার গবেষণা ভাবনা করে, গবেষণা করি। গবেষণার ফসল। তবে একটা কি মেয়ে ডিভোর্স কিন্তু মানে আরেকটা জিনিস আমরা নতুন করে জানি, আমি জানি না আপনারা জানেন কিনা, যে মেয়েটা ডিভোর্স চট করে দিতে পারে না, মেয়েকে অনুমতি দেওয়া লাগে ইয়েতে আপনার এটা ঘরই আছে মনে হয়, ঘর আছে, যে মেয়েকে যদি অনুমতি দেয় যে আমাকে যে মানে সে ডিভোর্স দিতে পারবে, তখনই কিন্তু মেয়েটা ডিভোর্স দিতে পারে। আচ্ছা আচ্ছা, অনুমতি না থাকলে পারবে না। অনুমতি না থাকলে মেয়েটা পারে না, তখন সে ডিভোর্সের তার মামলা করতে হয়, মানে আইনে আশ্রয় নিতে হয়। আইনের আশ্রয় নিতে হয়। আচ্ছা আচ্ছা। আর মানে এটা একটা বড় ফ্যাক্টর যে পাত্রপক্ষ তাকে আপনার অনুমতি দিচ্ছে কিনা। যদি না দিয়ে থাকে তাহলে তাকে আদালতের এর আগে পারবে না, সে একটা ডিভোর্সের মামলা করতে হবে। আর যদি তাকে অনুমতি দেয় যে যে কোনো সময় তুমি আমাকে ডিভোর্স দিতে পারবা, তখন তখন সে ডিভোর্স দিতে পারে। মানে আদালতে তার যেতে হবে না, আইনের আশ্রয় ছাড়াই সে, মানে সে তার একটা ক্যাপাসিটি থাকে। আচ্ছা আচ্ছা, এই সক্ষমতাটা দেওয়া লাগে, দেওয়া লাগে। জি। এবং সেটা একটা ঘড়ি আছে আপনার, যদি দেখেন তখন জি আমরা দেখছি দেখেছি এবং দেওয়া আছে, অনুমতিটা দেওয়া আছে। না এখানে এইখানে যদি একটু বিষয় যে হলো, এটা তো গেল যে মেয়ে ডিভোর্সের ক্ষেত্রে। ছেলে জেনারেলি যদি একটা ডিভোর্স দেয় তখন 3 মাস 6 মাস একটা ব্যাপার থাকে, ওই যে 3 মাস ইদ্যৎকালীন সময়টা ইয়ে করতে হয়, 90 দিন আর কি। 90 দিন মানে একটা চিঠি ইস্যু করার বিষয় থাকে কিনা? না, ওই যে একটা উকিল নোটিশ দিবে প্রথমে। জি, আপনি সিস্টেমটা হচ্ছে প্রথমে একটা তাকে উকিল নোটিশ পাঠাবে। জি, উকিল নোটিশ পাঠানোর পরে সেটা পরে সে আনসার দিবে। আচ্ছা, আনসার দেওয়ার পরে তো ডিভোর্সটা হবে, এবং ফাইনালি ডিভোর্স হয়ে যাওয়ার পরেও 3 মাস মেয়ের ভরণ পোষণ ছেলেটা দিতেই হবে, এটা বাধ্যতামূলক। বাধ্যতামূলক। আর যদি বাচ্চা থাকে, যে বাচ্চা যদি অ্যাকচুয়ালি আইনে তো বাচ্চা বাবা, জি, আইনগত বাচ্চা বাবা, কিন্তু বর্তায়িকা মায়ের উপর লালন পালন করার জন্য। না না, সেটাও না, সেখানে বাবার অনুমতি পেলে, অনুমতি লাগবে, অনুমতি অবশ্যই বাবা দিলে, কাস্টডি যদি, এই জন্য মামলা করে মেয়েরা যে আমি বাচ্চার কাস্টডি চাই। জি, তখন মেয়ে এবং বাবা যদি অনুমতি দেয় তখন মা বাচ্চাটাকে পাবে, এর আগে পাবে না। না। তবে অনুমতি সাধারণত ছোট বাচ্চার ক্ষেত্রে দেয়, আবার অনেক ক্ষেত্রে পায়। তো বাচ্চাটা সম্পূর্ণ ধরা হয় বাবা। আরেকটা জিনিস, যেমন মানে বাচ্চার মালিক বাবা, বাচ্চার মালিক বাবা। আচ্ছা। আর মা মালিক না, মা এই জন্য মা কাস্টডির মামলা করে পারিবারিক আদালতে। জি, কারণ কিছুদিন আগে আমরা একটা মানে মামলা করলাম যে মা বাচ্চাটাকে বাবা জোর করে নিয়ে চলে গেছে। আচ্ছা, মায়ের কাছে, মা গার্মেন্টস করবে, জোর করে না, সে মা বোধহয় ঘরে ছিল না, বাচ্চাকে নিয়ে চলে গেছে। তখন যে মামলাটা সে করতে আসলো, যে মামলা বাচ্চাটাকে আনার জন্য। জি, তো বাচ্চাটাকে দেখাতে চাইলাম যে তাকে সার্চ ওয়ারেন্টে নিয়ে আসবো আমরা। তো যেটা বললেন জাজ সাহেবরা যে না, সার্চ ওয়ারেন্ট তো হবে না, কারণ হচ্ছে বাবা তো বাচ্চার মালিক, আইনগতভাবে ওকে তো মানে অবৈধ আটক হইলে আমরা সার্চ ওয়ারেন্ট দিতে পারি। ও তো অবৈধভাবে আটক করেনি, সে তো বাচ্চার বাবা, মালিক তো বাবা, সে নিয়ে গেছে, তার বাচ্চা সে নিয়ে গেছে, সে কাস্টডি চাইতে পারে মা। আচ্ছা, সেক্ষেত্রে যদি ডিভোর্স হয়ে যায় তখন কাস্টডি চাইতে পারে, ডিভোর্স না হলে কাস্টডি চাইতে পারে। আচ্ছা, ডিভোর্স হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে এটা আইনগত বাধা, আইনগত বাধা, গ্যাপ। ডিভোর্স তো হয় না, সুতরাং মানে তারা আলাদা থাকছে এবং বাচ্চাটাকে বাবা নিয়ে গেছে, বাচ্চাটাকে বাবা নিয়ে গেছে, মানে এখানে মার কিছু করার নেই, মার কিছু করার নেই। আচ্ছা, স্টিল নাও বাচ্চাটাকে আমরা ইয়ে করতে, ও যখন আনতে গেল, তো যাই হোক বাচ্চাটাকে আনতে পারলো না, কারণ হলো বাচ্চাটা তো বাবা বলে বৈধ আটকে আছে, তো অবৈধ আটকে নাই। জি, তো যদি কাস্টডি চাই সেখানে ডিভোর্স থাকবে। আচ্ছা, তো এখানে ডিভোর্স হয়নি, এবং সেই মামলাটা চলে যাবে তাহলে পারিবারিক আদালত। আচ্ছা, আপনারা কোন কোর্টে করেছিলেন? এটা আমরা এটিএম কোর্টে। আচ্ছা আচ্ছা, এটিএম কোর্টে আমরা 100 ধারার মামলা করলাম সার্চ ওয়ারেন্টে, যে সার্চ ওয়ারেন্টে বাচ্চাটাকে আনাবো, কিন্তু এটা তো সার্চ ওয়ারেন্টটা তখনই হয় অবৈধ আটকের ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, তো
ওনারা বলে অত অবৈধ আটক না, অথবা লিগ্যাল গার্জিয়ানের কাছে আছে, সেখানে তো আমরা সার্চ ওয়ারেন্ট করে দিয়েছি, এখানে তো ডিভোর্সও হয়নি। আর ডিভোর্স না হলে তো আমরা বাচ্চার কাস্টডির জন্য মা মামলা করতে পারবে না। আচ্ছা আচ্ছা, এইগুলো প্যাচের কথা আর কি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে স্টুডিওতে আসার জন্য, এবং আমাদের আলোচনা ধারাবাহিক চলতে থাকবে এবং পরবর্তী অনুষ্ঠানে বাকি অংশ আমরা কভার করব। সুপ্রিয় দর্শক, আমরা আজকে এখানে শেষ করছি এবং এই আলোচনার ধারাবাহিকতা চলতেই থাকবে এবং এখান থেকে আমরা আবার আলোচনা করব। ততক্ষণ আপনারা ভালো থাকুন এবং দেখতে থাকুন রূপসী বাংলা টেলিভিশন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভেচ্ছা সবাইকে। ধন্যবাদ।